এরপর আমরা চলে যাবো ফোন সেটিংয়ে। ফোন সেটিংয়ে গিয়ে এদিক দেবো, এগুলো আপনার ঠিক করার পরে আমরা এখানে যেহেতু আমরা আমেরিকা ইউএসএ কাজ করছি সেহেতু ইউএসএ সিলেক্ট করে দিয়ে ইউএসএ ইউএসএ ইউএস থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা আমাদের প্রদত্ত প্রদত্ত ডাটাবেস থেকে মোবাইল নাম্বারটা কপি করে নেবো। কপি করে নিয়ে এখানে পেস্ট করবো। পেস্ট করার পর সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমরা চলে যাবো ওয়েবসাইট। এখানে এডিট অপশনে যাবো। এডিট অপশনে গিয়ে যদি ওয়েবসাইটটা সরাসরি আসে তাহলে ওয়েবসাইটটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো। আমরা এখানে আগে থেকে পেস্ট করা ছিল বলে এটা শো করছে এখানে। উম, আমাদের ক্লায়েন্টের যে ডাটাবেসটা দিয়েছে ওখানে ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে। ওয়েবসাইটটা কপি করে এনে পেস্ট করে দেবো এবং সেভ করে নেবো। ঠিক একইভাবে ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে। হোম হেলথ কেয়ার সার্ভিস যেটা আমরা কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়েছিলাম এটা অটোমেটিক চলে আসবে। এরপর আমরা দেখবো লিগেল ইনফোতে কি দেওয়া আছে এবং কি আমাদেরকে এডিট করতে হবে। লিগেল ইনফো যেটা দেওয়া আছে, লিগেল বিজনেস নেম, আমাদের কোম্পানির যে নেম সুপার কেয়ার ফার্মেসি যেটা আমরা সিলেক্ট করেছিলাম ওটা অটোমেটিক চলে আসবে। এবং এরপর দেখা যাচ্ছে EIN অথবা SSN একটা ফিল্ড খালি আছে, ওটাতে আমাকে কি এডিট করবো। EIN এবং SSN কি? SSN হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা আমাদের এখানে NID আমরা যেটা ব্যবহার করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের NID আছে, ঠিক ওখানে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনের একটা SSN আছে, এটাকে বলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আর EIN হচ্ছে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্স আছে ওখানে ওটাকে বলা হয় EIN, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আমরা প্রত্যেক স্কিপ করে যাবো কারণ এটা দিলেই তারা ভেরিফিকেশন খুঁজবে। কাজে আমরা এই ফিল্ডটা স্কিপ করে চলে যাবো। এরপরে বিজনেস টাইপ পার্টনারশিপ আমরা শুরুতেই দিয়েছিলাম, ওটা অটোমেটিক চলে এসছে। লিগেল অ্যাড্রেস আমাদের যেটা আছে ওটাই। আহ, এখানে আমরা আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসিয়ে দেবো। এখন এখানে হয়তো আসবে না, ম্যানুয়াল করতে পারি। আমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। নিউ ইয়র্ক স্টেট সিটি ব্রুকলিন, ব্রুকলিন। তারপরে এখান থেকে এটা হলো, ঠিক আছে। এরপরে আমি সেভ করে দেবো। সেভ হবে অটোমেটিক আমাদের পারলে কিছু রেকর্ডিং তো চলছে না, চলছে তাহলে। এরপর আমরা চলে যাবো কাস্টমার কন্ট্যাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে এবং কি ইনফর্মকে ফিল আপ করতে হবে। এখানে যেটা দেওয়া আছে কাস্টমার ইমেল আইডি অটোমেটিক আমি একবার যেটা দিয়েছিলাম ওটাই চলে আসছে এবং অ্যাড্রেস আমার এখানে আর ইনপুট দেওয়ার দরকার নেই। এরপর আমরা চলে যাবো ইউসেজ। ইউসেজ দেখা যাচ্ছে আমি বিলেবল ইউজার কজনকে আমি রেখেছি, আপাতত একজনই আছে। এখানে আমি কোনো কিছু সিলেক্ট করবো না। এখানে আমি কোনো কাজ করবো না, ফিল আপ করার আমার দরকার নেই। টাইপ অফ অ্যাকাউন্টস জিরো ফান্ড লিমিট। আমরা যে প্ল্যানটা নিয়েছিলাম অ্যাডভান্স প্ল্যান নিয়েছিলাম, অ্যাডভান্স প্ল্যানে আমি আনলিমিটেড চাইতে পারবো এবং ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমি এখন একটাও ক্রিয়েট করিনি সেহেতু জিরো অফ আনলিমিটেড এখনো রয়ে গেছে। আমি এই সেক্টরে কোনো কাজ করবো না। এরপর চলে যাবো পেমেন্টস। এবার পেমেন্টস একটু দেখি বডিতে কি আছে। পেমেন্টস হচ্ছে আমি কোনো আমার কার্ড, আমার ব্যাংক অ্যাকাউন্ট কিসের মাধ্যমে আমি পেমেন্ট ক্লিয়ার করবো ওই ইনফরমেশন দিতে বলেছে। আমরা আপাতত এটা স্কিপ করে চলে যাবো। এরপর আছে কুইকবুকস চেকিং। দেখি আমরা কুইকবুকস চেকিং কি আছে। কুইকবুকস চেকিং এ আছে ইউর ব্যাংকিং এন্ড বুকস অল টুগেদার নাও। আপনি যদি আপনার কুইকবুকস চেকিং করতে চান তাহলে আপনাকে উম, আমাদের এই অপশনটাও আমাদের কোনো কিছু করতে হবে না। এই ক্রাইটেরিয়াটা আমাদের কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না। এরপর আমরা চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেলস। সেলস এ গিয়ে
আমরা যেটা দেখবো উম, যে সেলস ক্যাটাগরির মধ্যে বা সেলস সেক্টরের মধ্যে অনেকগুলা ফিল্ড আমাদেরকে ফিল আপ করতে হবে, অনেকগুলা ফিল্ড আমাদেরকে এডিট করতে হবে, আমরা একটা একটা করে যাবো। প্রথমে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে সেলস ফ্রম কনটেন্ট। আমরা এটাকে এই ইনফরমেশন গুলোকে এডিট করে নেব। এডিট করার জন্য মাঝখানে এই যে যে কোনো একটা জায়গায় এই ফিল্ডে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে, অথবা এখানে একটা পেন আইকন আছে, এই পেন আইকনে গেলেও আমাদের এডিট করতে দেবে। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবো সর্বপ্রথম যে ফিল্ডটা আছে প্রেফার্ড ইনভয়েস টার্মস। আমরা যখন কোনো কিছু সেল করব, তখন আমরা যে ইনভয়েসটা রেডি করবো, তো ওই যা কিছুই সেল করি না কেন, সবকিছুকে আমরা ক্যাশ করব? ক্যাশ করবো না। আমরা কিছু জিনিস, কিছু প্রোডাক্ট আমরা বাকিতেও সেল করতে পারি, যেটা অ্যাকচুয়াল বেসিসে। তো বাকিতে যেই বিষয়টা, যেই প্রোডাক্ট আমি সেল করব, সেই প্রোডাক্টটা কয়দিন, আমাকে তো আনলিমিটেড বাকিতে আমি রেখে দেবো না। এটা আমাকে কিছু নির্দিষ্ট সময় পরে আমাকে ব্যাক করার জন্য আমি বলবো, আমাকে পেমেন্ট ক্লিয়ার করার জন্য আমি বলবো। এই সময়টা কতদিন, এই কতদিনের সময়টা ফিক্স করে দেওয়ার জন্যই আপনার এই ফিল্ডটা ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখুন বাই ডিফল্ট ৪টা ক্রাইটেরিয়া আছে, ৪টা সময় দেওয়া আছে। ডিউ অন রিসিপ্ট, আমি ডিউ অন রিসিপ্ট মানে যখনই রিসিপ্ট হবে তখন আমি পেমেন্ট ক্লিয়ার করে দেবো। এরপর আছে নেট 15, 15 দিনের সময় তাকে দেবো আমার বাকি ক্লিয়ার করার জন্য। নেট 30 এবং 30 দিনের সময় দেবো আমার বাকি ক্লিয়ার করার জন্য। নেট 60 ডেজ এর আছে। এরপরেও যদি কখনো দেখা যায় ক্লায়েন্ট আপনাদের বললো আমি 45 ডেজ সময় দেবো, অথবা 20 ডেজ সময় দেবো, তখন আমি কি করবো? তখন আমি এই যে অ্যাড নিউ একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ বাটনে ক্লিক করবো, এবং কাস্টমার আমাকে যেটা বলে, যেই ডিউ ডেট এর কথা বলে দেয় যে আমাকে এতদিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, আমি এখানে নতুন করে এডিট করে নিতে পারবো। আমি একটা এডিট করে দেখাই। ধরেন আমি 45 ডেজ এর একটা ডিউ ডেট আমি সিলেক্ট করছি, যেটার নাম দিয়েছি নেট 45, এবং আমার ডিউ ইন 6 নাম্বার অফ ডেজ আমি লিখে দিলাম 45 ডেজ এর মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে। পরের দুইটা অপশন আমার প্রয়োজন হবে না। ডিউ বাই সার্টেন ডে অফ মান্থ, আমি যদি মানে নির্দিষ্ট করে বলতে চাই যে কত মাসের কতদিন, প্রতি মাসে কতদিনের মধ্যে আমাকে পেমেন্ট দিতে হবে, অথবা ডিউ দ্য নেক্সট মান্থ ইফ ইনস্ট্যান্টলি ইস্যুড উইদিন, যদি আমাকে পরের মাসের নির্দিষ্ট একটা সময়ের জন্য বলে ফিক্সড করে, আমি 45 দিন বলে দিচ্ছি। আমি যদি কোনো প্রোডাক্ট কোনো মাসের 28 দিন শুরু করি, তাহলে সেটা 45 দিন হিসাব করে দেখা যাচ্ছে প্রায় 1.5 মাস পরে চলে যাচ্ছে। আমি ওটা ওভাবে না করে আমি যদি বলি পরের মাসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে পে করে দিতে হবে, তাহলে আমি এই অপশনগুলোতে ক্লিক করে দেবো। আপাতত যেহেতু 45 দিনের হিসাব করছি, সেহেতু আমি 45 দিন সিলেক্ট করে দিয়ে আমি সেভ করে দেব। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখা যাবে ওই ডিফল্ট ফিল্ডে আরেকটা নেট 45 ডেজ একটা আম, আম, ঘর আমার ক্রিয়েট হয়ে গেছে, একটা ক্রাইটেরিয়া ক্রিয়েট হয়ে গেছে, একটা নির্দিষ্ট ডিউ ডেট ক্রিয়েট হয়ে গেছে। আমি ওটা সিলেক্ট করে দেবো। এরপরে চলে যাবো প্রেফার্ড ডেলিভারি মেথড। আমার ডেলিভারি মেথডটা কি হবে? প্রিন্ট লেটার, পেপারে আমি ডেলিভারি করবো, তো আমি তাকে যে জানাবো আমার ইনভয়েসটা কিভাবে দেবো, এটি প্রিন্টে দেবো নাকি স্ক্যান করে দেবো, ওটা দিচ্ছে আমি নামে রেখে দিলাম। এরপর শিপিং, শিপিং মানে হচ্ছে আমি এইখানে প্লাস চিহ্ন দিলেই আপনি দেখতে পাবেন এখানে কি আছে। অ্যাড শিপিং পিনস, ডেট, ট্র্যাকিং নাম্বার, ডেস্টিনেশন, সাবটোটাল। এই বিষয়গুলো আপনি শিপিং ফিল্ডে আপনি ক্রিয়েট করতে পারবেন। কি কি আছে? ডেট আছে, ট্র্যাকিং নাম্বার আছে, ডেস্টিনেশন আছে, সাবটোটাল আছে। টু সেলস ফর্মস, রিলেটেড সেটিং, অ্যাডভান্স চার্ট অফ অ্যাকাউন্ট, শিপিং অ্যাকাউন্ট, মানে আমি কোথায় শিপিং করবো ওটা সিলেক্ট করে দেওয়ার জন্য বলছি। আমি আপাতত এটা অফ করে রাখবো। এরপরে চলে যাবো কাস্টম ট্রানজাকশন নাম্বার। কাস্টম ট্রানজাকশন নাম্বার বলতে হচ্ছে আপনি আমি আমি প্রতি মাসে যতগুলো ইনভয়েস ক্রিয়েট করব, এই ইনভয়েস গুলো একটা একটা নাম্বার পড়বে। আমি আজকে যদি 15টা ইনভয়েস করি, আজকে 15টা নাম্বার পড়বে। কালকে যদি আবার 15টা বা 10টা ইউজ করি, কালকে 10টা হবে। আমি যদি কাস্টম ট্রানজাকশন নাম্বার ফিল্ডটা অন করে রাখি, তাহলে যে বিষয়টা হবে, এই আমি আজকে 15টা করলাম, আজকে 15টা হবে, কালকে আমাকে আমাকে নাম্বারটা দিতে হবে 16 নাম্বার ইনভয়েস থেকে শুরু করার জন্য। কোনো কারণে আমার যদি মিসিং হয়ে যায়, তাহলে ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাবে।
এজন্য আমরা সবসময় করবো কি, এটা অফ করে রাখবো। অফ করে রাখলে যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেম কর্তৃক অটোমেটিক ইনভয়েস গুলো ক্রিয়েট হবে। আমি যদি আজকে 15টা ক্রিয়েট করি, কালকে যদি আবার ক্রিয়েট করা শুরু করি ইনভয়েস, তাহলে 16 নম্বর থেকে অটোমেটিক সিস্টেম জেনারেটেড হয়ে ইনভয়েস গুলো তৈরি হয়ে যাবে। এরপর আছে সার্ভিস ডেট। আমরা ডিটেলস যদি জানতে চাই, এই প্রশ্নবোধক চিহ্নে যদি দেই, add the service date field if you need to track the date a service was performed separately from the invoice date. আপনি ইনভয়েস ডেটের বাইরে যদি কোনো ডেট ফিক্সড করতে চান, যদি আপনি ইনভয়েস ডেটের বাইরে কোনো ডেট আপনি সিলেক্ট করে ইনপুট দিতে চান, তবে এই তো ওই জন্যই আমার এটা এই ফিল্ডটা অন করে রাখতে হবে। আমি এই ফিল্ডটা অন করে রাখবো। এরপর আছে অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট। আমরা দেখা যায় কি করি, আমরা কোনো একটা কিছু পারচেজ করার সময় অনেক সময় দেখা যায় 103 টাকা আসছে। 103 টাকা আসছে, খুচরো না থাকার কারণে 3 টাকা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে দেয়। ঠিক একইভাবে ওখানেও ডিসকাউন্ট হতে পারে, অথবা আরেকটা হতে পারে, আমি টোটাল তাকে একটা অফার দিলাম, তুমি যদি আমাকে ফুল টাকাটা এখন পেমেন্ট করে দাও অথবা 10 দিনের মধ্যে পেমেন্ট করে দাও, তাহলে আমি তোমাকে 5% ডিসকাউন্ট দেবো বা 3% ডিসকাউন্ট দেবো। ওই ডিসকাউন্টটা দেওয়ার জন্য আপনি ডিরেক্ট, আপনি যখন ইনভয়েস ক্রিয়েট করবেন, ওই ইনভয়েসের মাধ্যমে ডিরেক্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনার এই ফিলটা অন করে রাখতে হবে। এরপর হচ্ছে ডিপোজিট। অনেক সময় দেখা যায় কি, আমি একটা পারচেস, কোনো একটা কিছু পারচেস করার সময় বা সেল করার সময়, সেল করার সময় আমাকে কি করতে হয়, আমি একটা অংশ পার্সিয়াল একটা অ্যামাউন্ট আমি এখনই দিয়ে দিলাম এবং বাকি অ্যামাউন্টটা ডিউ রেখে দিলাম। তো সেই ক্ষেত্রে সরাসরি ইনভয়েস ক্রিয়েট করে ডিপোজিট করার জন্য আমাকে এই অপশনটা, এই ফিল্ডটা অন করে রাখতে হবে। তো অ্যাকসেপ্ট টিপস। টিপস মানে তো বুঝতেই পারছেন, টিপস যদি আমাকে কেউ দেয়, সরাসরি ওই টিপস ঘরটাও ওখানে রাখা, যে ইনভয়েস ক্রিয়েট করার সাথে সাথে আমি কত টিপস পেলাম না পেলাম ওটা জানার জন্য আমাকে এটা অন করে রাখতে হবে। এটা যদি ক্লায়েন্ট আমাকে বলে যে, থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অন করবো, আপাতত আমরা অফ করে রাখবো। ট্যাগস। ট্যাগস মানে হচ্ছে লেটস ইউ অ্যাড ট্যাগস টু ট্র্যাক সেলস ইন কাস্টম ওয়ে। আপনি যদি আপনার সেলসটাকে ট্র্যাক করতে চান, যদি আপনার নিজের মতো করে ট্র্যাক করতে চান, তাহলে নিজের মতো ট্র্যাক করলে কি হবে, আপনি আম, কোন কাস্টমারকে কোন প্রোডাক্টটা সেল করেছেন, এবং ওইটা ট্যাগ হয়ে যাবে। ওইটা ট্যাগ করার জন্য এই ফিল্ডটা আছে, আমি এই ফিল্ডটা আপাতত অফ করে রাখবো। অফ করে রেখে সেভ করে দেবো। তারপর চলে যাবো যে ক্রাইটেরিয়া আছে ইনভয়েস পেমেন্টস। এখানে দেখতে পাচ্ছি আমরা আম, দুইটা বিষয় আছে, একটা এক্সপেক্ট অনলাইন পেমেন্টস অ্যাক্টিভেট করা যাবে না। অনলাইন পেমেন্টস আমি যেহেতু কোনো অনলাইন আমি করিনি, এখানে ইন্টিগ্রেট করিনি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট বা পেপাল কোনো কিছু যেহেতু ইন্টিগ্রেট করিনি, সেহেতু আমি এটা অ্যাক্টিভেট করবো না। এবং পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, নো কাস্টমার পেমেন্ট ইনস্ট্রাকশন অ্যাডেড। কোনো কাস্টমার ইনস্ট্রাকশন এখানে পেমেন্ট ইনস্ট্রাকশন এড করা নেই। আমি চাইলে এই যে দেখেন ইন্টারভিউ ব্যাংক ও প্রেফার্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ডিটেলস এ আমি চাইলে এখানে আমার ডিটেলসটা দিয়ে অ্যাড করে নিতে পারবো। তো আমার এই ফিল্ডে এখন বর্তমানে কোনো কাজ নেই, আমি কোনো কাজ করবো না বা কোনো এডিট করবো না। এরপরে ফিন্যান্সিং আছে, এটা অটোমেটিক অন আছে। আমি একটা নতুন একটা আসছে, এই যে লিখে আছে কাস্টমার ফিন্যান্সিং, একদম নিউ। লার্ন হাউ কোম্পানিজ গ্রো উইথ কাস্টমার ফিন্যান্সিং, এটা একদম নিউ আসছে, এটা আমি কোনো কিছু করবো না। অন বাই ডিফল্ট অন আছে, অনই থাকবে। প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, এই ক্রাইটেরিয়াটা দেখুন। সো আমাকে কি কি করতে দিয়েছে, সো প্রোডাক্ট অর সার্ভিস কলাম অন সেল ফর্মস। আমি যদি এই স্ক্রিনটা অফ করে দেই, তাহলে আমাকে, আমি যে প্রোডাক্ট সার্ভিসটা দেবো ওই কলামটা আমার ইনভয়েসে শো করবে না। আমি যখন ইনভয়েস করতে যাবো তখন বা কোনো সেলস করার সময় আমি যে ইনভয়েসটা করবো, সেই ইনভয়েস ফর্মে এই ফিল্ডটা শো করবে না। ঠিক একইভাবে শো এসকিউ নাম্বার, এসকিউ কলাম, এসকিউ প্রশ্নবোধক চিহ্ন একটু ক্লিক করে দিলাম। এসকিউ, এটা হচ্ছে হোয়াট ইজ এসকিউ, স্টক কিপিং ইউনিট। এসকিউ কে বলা হয় স্টক কিপিং
ইউনিট এটাকে আমরা সাধারণত আইটেম নাম্বার হিসেবে, যেটা আমরা সিরিয়াল নাম্বার বা একটা আইটেম যে আমি কি নাম্বারে আমি এন্ট্রি দিয়েছি ওই নাম্বারটা শো করো। আপনি যদি ওই কলামটা শো করতে চান, যদি ওই কলামটা শো করতে চান তাহলেই আপনার আম, এই স্ক্রিনটা আমি অন করব, আদারওয়াইজ আমি অন করব না। এটা সাধারণত আপনার আইটেমটা কুইকলি সার্চ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে টার্ন অন প্রাইস রুলস। অনেক সময় দেখা যাবে আমরা যখন ইনপুট দেব তখন আমার যে প্রাইসটা আমি সিলেক্ট করে দেবো ওটা একটা রুলস এ পড়ে যাবে। ওই রুলস গুলো আমি চাই কি চাই না তার উপর ডিপেন্ড করে আমার এই ফিল্ডটা দেওয়া আছে, আমি এই ফিল্ডটা অফ করে রাখবো। ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড price of rate. They can adds quantity and rate fields to sales forms so that you can track the information for products and services. আপনি আপনার products and services quantity, প্রাইস, এই বিষয়গুলো যদি ট্র্যাক করতে চান, ট্র্যাক বলতে হচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে, ওই ট্র্যাক করতে চান তাহলে এই ফিল্ডটা অন করে দেবো। আমাদের অন করা থাকবে ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড। আপনি আপনার ইনভেন্টরি, আপনার কত স্টক আপনার হাতে রয়ে গেছে, কত স্টক আপনি সেল করছেন, ওই বিষয়টা জানার জন্য আমার এই ফিল্ডটা অন করে রাখতে হবে। এই ফিল্ডটা অফ করে রাখলে আমি আমার স্টকে কি আছে, আমার স্টকে কি পরিমাণ গেছে, আমি এটা বের করতে পারবো না। এই ফিল্ডটা অন করা থাকবে। ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড আমরা FIFO মেথডের নাম শুনেছি, LIFO মেথডের নাম শুনেছি। অনেক সময় দেখবেন আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট, আপনি আপনার কাছে স্টকে আছে 20 পিস, আপনি ওখান থেকে 12 পিস বিক্রি করে দিলেন। 12 পিস বিক্রি করার জন্য পরে আপনি আরো 20 পিস নিলেন, তাহলে আপনার কাছে কি আছে? FIFO মেথডে কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনার কাছে যখন যেটা আগে আসবে ওটা আগে ক্যালকুলেশন হয়ে যাবে। যদি 20টা থেকে 12টা সেল করে দেন তাহলে 20টা থেকে 12টা চলে গিয়ে 8 হবে, এবং আবার যদি সাথে সাথে 20টা নেন তাহলে 8 এর সাথে 20 যোগ হয়ে 28 হয়ে যাবে। আমরা এটা ফিফো মধ্যে সিলেক্ট করে দেবো। এইটা কিন্তু চেঞ্জ করা যাবে না। মাথায় রাখতে হবে তো, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেলস, আমরা এটা অফ করে রাখবো। সেলস চ্যানেলসের জন্য ট্র্যাক ইনভেন্টরি দরকার নেই। রেভিনিউ রিকগনিশন, এটাও আমাদের বাই ডিফল্ট অন করা আছে, এটা অন করাই থাকবে। এই যে চলে গেলাম। এরপরে আমাকে করতে বলেছে লেট ফিজ। অনেক সময় লেট ফিজের ব্যাপার থাকতে পারে। কোনো ক্লায়েন্ট পেমেন্ট দেরিতে করলো বা ডিউ ডেটে পেমেন্ট করতে পারলো না, তাহলে তার জন্য লেট ফিজ হয়ে যেতে পারে। তবে ওই লেট ফিজটা ট্র্যাক করার জন্য আমরা এই লেট ফিজটা অন করে দেবো। আপাতত অফ করা আছে, অফ করে থাকবে। ডিপোজিট অন এস্টিমেট, এইখানে এস্টিমেটটা, এখানে দেখা যাচ্ছে কি অটো কনভার্ট এস্টিমেটস টু ইনভয়েস। এস্টিমেটটাকে অটো কনভার্ট ইনভয়েসে অটোমেটিক এস্টিমেট মানে কি, যখন আমি কোনো প্রোডাক্ট সেল করবো, মানে কোনো কাস্টমার হতে পারে কি আমাকে একটা এস্টিমেশন করে দিল, এস্টিমেট করে দিল যে আমার এই এই জিনিসগুলো লাগবে, তখন আমি তার এস্টিমেট অনুসারে আমি তাকে পেমেন্ট করে দেব। তাকে প্রোডাক্ট গুলো দেবো এবং সে পেমেন্ট করে দেবে। এখন এই পেমেন্টটা, এস্টিমেটটা, আমি যদি এই ফিল্ডটা অন করে রাখি তাহলে এস্টিমেটটা অটোমেটিক ইনভয়েসে চলে যাবে। আমি এটা অফ করে রাখবো। এবং লাইবিলিটি অ্যাকাউন্ট ফর ডিপোজিট পেমেন্টস, এই অপশনটা কারেন্ট ডিপোজিট আছে, কারেন্ট ডিপোজিটে থাকবে। Progress invoicing, create multiple partial invoices from a single estimate. আচ্ছা, এটা বলতে হচ্ছে আমি যখন কোনো এস্টিমেট ক্রিয়েট করব, তখন আমাকে যখন কোনো ক্লায়েন্ট কোনো এস্টিমেট দেবে, এস্টিমেট দেওয়ার পরে এমনও হতে পারে উনি যে এস্টিমেটটা আমাকে দিয়েছে, কোনো একটা প্রোডাক্ট 50 পিস দিতে বলেছে, আমার কাছে ওই প্রোডাক্টটা আছে 30 পিস, এবং আরেকটা প্রোডাক্ট আমাকে 40 পিস দিতে বলেছে, আমার কাছে ওই প্রোডাক্টটা আছে 25 পিস। তাহলে আমার কাছে ইনস্ট্যান্ট ক্লায়েন্টের চাওয়া মতো এস্টিমেট মতো আমার কাছে প্রোডাক্ট নাও থাকতে পারে। তাহলে আমি তাকে পার্সিয়াল ইনভয়েস করে আমার কাছে যা আছে তা আমি যদি পার্সিয়াল ইনভয়েস করে দিতে চাই, তাহলে এই ফিল্ডটাকে অন করে দিব এবং এটা আমি অন করেই রাখবো। দেওয়ার পরে আমি সেভ করে দেবো।
এরপরে আসছে মেসেজ। আপনি ডিফল্ট ইমেল মেসেজেস, আপনি আপনার ক্লায়েন্টকে ইনভয়েস ক্রিয়েট করার পরে যদি আম কোনো মেসেজ, ওয়েলকাম মেসেজ দিতে চান, আপনি মেসেজ দিতে পারবেন। এই যে এখানে নিউ পেমেন্ট রিকোয়েস্ট, আপনি তাকে যদি পেমেন্ট রিকোয়েস্ট দিতে চান, পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন। এখানে আপনি আপনার মতো করে যেটা আপনি চান। অনেক সময় দেখা যায় আমরা ওয়েলকাম মেসেজ দিই যে ওয়েলকাম, অথবা আমার সাথে ডিল শেষ হওয়ার পর আমি বলি যে ধন্যবাদ, আবার আসবেন। তো এই ধরনের মেসেজ যদি আপনি দিতে চান তাহলে এই পিনটাতে ওই মেসেজটা লিখে অন করতে পারবেন। সাথে যদি আপনি ইমেইলে একটা কপি সেন্ড করতে চান তাহলে ইমেইলেও আপনি কপিটা দিতে পারবেন। যদি ক্লায়েন্ট, অনেক সময় দেখা যায় পার্টনারশিপ অ্যাকাউন্টের ক্ষেত্রে ২-৩ জন পার্টনার থাকে। তাহলে প্রত্যেক পার্টনারকে যদি দিতে চাই তাহলে তাহলে কি করতে হবে? কোম্পানি, আমি এখানে যেটা আছে বাই ডিফল্ট কোম্পানির মেইলে চলে যাবে এবং আমি চাইলে সিসিতে সেই পার্টনারদেরকেও আপনি এটা দিতে পারবেন। আপনি এটা আপনি চাইলে এস্টিমেটটাও দিতে পারবেন, ইনভয়েস দিতে পারবেন। আমি এখানে একটু সিলেক্ট করে দেখি, এস্টিমেট দিতে পারবো, ক্রেডিট মেমো দিতে পারবো, রিকারিং পেমেন্ট দিতে পারবো, সেলস প্রজেক্ট দিতে পারবো, স্টেটমেন্টস দিতে পারবো, রিফান্ড রিসিপ্ট দিতে পারবো। আমি আপাতত এটাতে কোনো কিছুই হাত দেবো না। এরপরে চলে যাবো রিমাইন্ডার। যদি দেখা যায় যদি দেখা যায় মানে অনেক সময় দেখা যায় কি, ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডিউতে প্রোডাক্ট নিয়ে গেছে। এখন ওই ডিউ ডেটটা তাকে রিমাইন্ড করে দেওয়ার জন্য এই রিমাইন্ডার অপশনটা আছে। যদি আপনি তাকে রিমাইন্ড দিতে চান, সেক্ষেত্রে এই রিমাইন্ডার অপশনে গিয়ে আপনি তার কে একটা রেটিংস দিবেন ডিয়ার বলে, বা আমরা যেটা বলতে চাই টু বা ডিয়ার, এখানে তার ফুল নেম বসে যাবে। এটা অটোমেটিক আপনার ক্লায়েন্টের থেকে নিয়ে নেবে। দেখুন, পেমেন্ট টু সুপার ইজ ডিউ রিমাইন্ডার আপনাকে দেবে এবং আপনি এখানে ডিটেলস লিখে নিতে পারবেন। আপনি কাস্টম করেও মেইলের মেসেজটা ট্রাই করতে পারবেন। আপনি এইটা মেসেজ আকারেও দিতে পারবেন এবং আপনি ইমেইল আকারেও দিতে পারবেন, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম। ওটা যেমন আছে তেমনই থাকবে, আমাকে এখানে এডিট করতে হবে না। এরপরে দেখা যাচ্ছে যে এই ক্রাইটেরিয়া যে ফিল্ডটা আছে, পোস্ট ইনভয়েস আর ফিডব্যাক সার্ভে, ask for your work request, ask for your review। আমরা যে প্রোডাক্ট গুলো সেল করব, যে প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করব, আহ, ওই প্রোডাক্ট গুলো আমার কাছ থেকে নেওয়ার জন্য আমি তাকে রিকোয়েস্ট করতে পারবো। এই ফিল্ড গুলো যদি অন করে দেই তাহলে ওই রিকোয়েস্ট আমরা করতে পারবো। এবং আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রোডাক্ট সেল করার পরে বা সার্ভিস সেল করার পরে আমরা রিভিউ জানতে চাই। আমাদের দেশেও বর্তমানে অনেক সময় ফোন করে বলে যে আমার সার্ভিসটি আপনার কেমন লেগেছে, ১ থেকে ৯ বাটন ক্লিক করে আমাকে রেটিং করে দিন, বা ১ থেকে ১০ বাটন ক্লিক করে আমাকে রেটিং করে দিন। ঠিক একই ভাবে আপনার কাছ থেকে রিভিউ বা ফিডব্যাক জানতে চাইতে পারে। তো তারপর হচ্ছে আস্ক ফর রেফারেল, বা এরকমও বলতে পারে যে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস এসে খুশি খুশি হয়েছে। আপনি তাকে বলতে পারেন যে আপনি যদি আমার কাজে খুশি হয়ে থাকেন বা আমার সার্ভিসে খুশি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারকে আপনি রেফার করে দিবেন। ওইরকম কোনো মেসেজ যদি আপনি দিতে চান তাহলে এই ফিল্ড গুলো অন করে রাখবেন। তারপর চলে যাবো অনলাইন ডেলিভারি, এটা যেমন আছে তেমনই থাকবে, স্টেটমেন্ট যেমন আছে তেমনই থাকবে। এত কিছু করার পরে আমরা আসলে একটা কথা বলতে ভুলে গেছি। প্রত্যেকটা কাজ করার পরে আমরা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য রেডি করব। স্ক্রিনশট কিভাবে নেব? অনেকের ল্যাপটপে দেখা যায় স্ন্যাপিং টুল আছে, অনেকের ল্যাপটপে লাইট শাটার আছে। যে যেভাবে পারেন স্ক্রিনশটটা নেবেন। অনেক সময় দেখা যায় পুরো শিট দিলেও আপনার স্ক্রিনশটটা হয়ে যায়। স্ক্রিনশট নেওয়ার পরে ঠিক একইভাবে এভাবে দেখেন স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট আপনি যেভাবে, এটা হচ্ছে স্ন্যাপিং টুল ব্যবহার করছি। এভাবে যদি নেন, সেভ করে দিলে স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশটটা পরবর্তীতে আপনি আপনার কাজে উম ব্যবহার করতে পারবেন। আমাদেরকে সাবমিট করতে হবে। ১ম এ ধরেন পুরোটা তো একসাথে আসবে না। অর্ধেক করলেন, পরবর্তীতে পরের অর্ধেক করলেন। এভাবে করে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে যেখানে, যেখানে আপনি কাজ করছেন আ স্ক্রিনশট নেবেন এবং সাবমিট করে দেবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। এরপরে চলে যাবো আমরা এক্সপেন্সেস এ। এক্সপেন্সেস ফিল্ডে চলে যাবো। এক্সপেন্সেস ফিল্ডে যাওয়ার পর আমি একটু চেক করে নিই আমার
রেকর্ডিং চলছে কিনা চলছে। এরপর আসছে এক্সপেন্সেস। আমরা সেলসে যে কাজগুলো করেছি এক্সপেন্সের ক্ষেত্রেও সেই কাজগুলোই আছে, তার কিছু অংশ আমরা দেখি। বিলস এন্ড এক্সপেন্সেস, আপনি দেখেন শো আইটেম টেবল অন এক্সপেন্সেস এন্ড পারচেজ ফর্মস। একটা ডুপ্লিকেট আইটেম, ডুপ্লিকেট যেটার জন্য আমরা করেছি জাস্ট দেখার জন্য কি কি আছে, কি কি মিল আছে, কি কি মিল। দেখেন এক্সপেন্সেস আছে শো আইটেম টেবল অন এক্সপেন্স এন্ড পারচেজ ফর্মস, এটা ঠিক একই রকম এখানেও আছে। এই যে শো প্রোডাক্টস এন্ড সার্ভিস কলাম অন সেলস ফর্ম আমরা অন করেছিলাম, মনে আছে তো? ঠিক একই ভাবে এখানে এটা অন করা আছে। শো ট্যাক্স ফিল্ড অন এক্সপেন্স এন্ড পারচেজ ফর্ম, এটা অন করা আছে। অন করা থাকবে ট্র্যাক, আপনি যদি এক্সপেন্স বাই কাস্টমার, আপনার কাস্টমার এক্সপেন্স বলতে কি, আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন তখনই তো আপনার এক্সপেন্সটা হবে। তো কারণ কোনো না কোনো কাস্টমারের কাছ থেকে এটা কিনবেন, কোন কাস্টমারের কাছ থেকে কি প্রোডাক্ট কিনছেন ওটা ট্র্যাক করার জন্যই এই ফিল্ডটা অন করে দিতে হবে। আমি অন করে দেবো মেক এক্সপেন্সেস এন্ড আইটেম বিলেবল। এটা যদি আপনি বিলেবল করতে চান, মেক এক্সপেন্সেস আইটেম বিলেবল ইনফরমেশন, এটা যদি আপনি বিলেবল, আপনি যেই এক্সপেন্সটা করবেন বা যে আইটেমটা পারচেস করবেন ওটা যদি সাথে সাথে বিলেবল করতে চান তাহলে এটা অন করে দিতে হবে। আমি এটাও অন করে দেবো। বিলেবল অন করে দিলে একটা বিষয় হচ্ছে আপনি মার্কআপ উইথ এ ডিফল্ট রেট অফ, আপনি আপনি আপনার মার্জিনটাকে রেখে, আপনি আপনার মার্জিনটাকে রেখে আম মানে আপনার প্রোডাক্ট যেটা কিনবেন ওটা যখন সেল করবেন, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট ৳১২ দিয়ে কিনেছেন। ৳১২ দিয়ে কিনে আপনি ৳২০ বিক্রি করবেন। আপনার মার্জিনটাকে আপনি রেখে বাকিটা আপনি করতে পারবেন। ধরেন আপনি এখানে ৳১২ দিয়ে কিনে আপনি এখানে আপনার প্রফিট মার্জিন রেখে দিয়েছেন, এটা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি মনে করলেন এটা কত পার্সেন্ট আপনি মার্জিন রেখে দিবেন। আপনি 10% মার্জিন রেখে আপনি এক্সেল করতে পারবেন। এই অপশনটা এই ফিল্ডটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটাই শো করবে। দেখেন এখানে কি বলছে, ইফ ইউ মেক অ্যান এক্সপেন্স বিলেবল টু ইউর কাস্টমার দিস অটোমেটিক্যালি অ্যাডস এ ডিফল্ট মার্কআপ পার্সেন্টেজ টু দ্য এক্সপেন্স রিলেটেড সেটিং। অ্যান্ড কিভাবে সেটিং করতে হবে, রিলেটেড সেটিং আছে। তো আপনি এটা করতে পারবেন। আপনার মার্জিনটাকে আপনি নিজের মধ্যে রেখে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। যাতে আপনার লসটা না হয়। ট্র্যাক বিলেবল এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস অ্যাজ ইনকাম। আপনি যদি এই বিলেবল যে এক্সপেন্সটা আপনার আছে বা আইটেমটা আছে ওটা যদি সরাসরি ইনকাম আকারে ট্র্যাক করতে চান তাহলে আপনার এই ফিল্ডটা অন করে রাখতে হবে। আপনি আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে ইনকামটা করতে পারেন এবং মাল্টিপল অ্যাকাউন্টসে করতে পারেন। সাথে একটা করে নিতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি সেলস ট্যাক্স ইনক্লুড করতে চান সাথে তাহলে ওটাও অন করে দিতে পারেন। এটা হচ্ছে আপনি আপনি ধরেন কোনো ডিউ রেখে কোনো প্রোডাক্ট পারচেজ করেছেন, এটা আমরা দেখেছিলাম আগে। ঠিক একই রকম ভাবে কতদিনের জন্য ডিউ রাখবেন ওটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে 45 ডেজ করে দেব। আর আপাতত বিলেবলটা অফ করে রাখবো। যখন আমার প্রয়োজন হবে তখন আমি সেটিংস গুলো অন করে দেব। এরপর পারচেজ অর্ডারে চলে যাব। ইউজ পারচেজ অর্ডারস, আমি পারচেজ অর্ডারস গুলো কি আমি নেব কিনা ওটার জন্য অন করে রাখলাম এস্টিমেশন এর মতো। কাস্টমস ফেল and কাস্টমস ট্রানজাকশন নাম্বারস। কাস্টম ওই যে একই রকম ভাবে কাস্টম ট্রানজাকশন নাম্বারটা যদি আপনি কাস্টম করে দিতে চান, এই যে কাস্টম ট্রানজাকশন নাম্বার আমরা অফ করে রেখেছিলাম যে বাই ডিফল্ট যাতে অটোমেটিকলি কাস্টম নাম্বার গুলো পড়ে ওই জন্য আমরা অফ করে রেখেছিলাম, এটা অফই থাকবে। সে যদি কোনো মেসেজ দিয়ে দিতে চান আপনার এর সাথে সাথে, ধরেন আপনি থ্যাংক ইউ মেসেজ দিলেন যে আমাকে এই প্রোডাক্ট গুলো সেল করার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার প্রোডাক্ট গুলো ভালো হয় তাহলে আমি পরবর্তীতে আমাদের কমিউনিকেশনটা আরো বাড়বে।
তো এই সমস্ত মেসেজ আপনি দিতে পারেন। আর একইভাবে যে মেসেজগুলো যেরকম আগে বললাম একই, আপনি মেসেজ দিতে পারেন, চাইলে ইমেইল দিতে পারেন। তারপরে আমি সেভ করে দেব। সেটিংস সেভড। এরপরে আমরা চলে যাব টাইম। কমেন্টসটা করছি কোনো কিছু করে নেব। কমেন্টসটা হচ্ছে এরপর টাইমে চলে যাব। টাইমে যাওয়ার পর আমরা দেখব টাইম ফিল্ডে ক্লিক করার সাথে, সাথে আমাকে একটা উইন্ডো দেবে। আমি টাইমটাকে কিভাবে কনফিগার করতে চাই। টাইমের মাধ্যমে আমি সেটিংস এ কি করতে পারবো, কনফিগার টাইম শিট, সেট break policies, manage notification, adjust reminder, create custom fields, এই ধরনের বিষয়গুলো করতে পারবো। এটা আগে ছিল না, এটা নতুন ক্রিয়েট হয়েছে। আমি গটিক দিয়ে যাবো। গটক যাওয়ার পরে আমাকে দেখা যাচ্ছে টাইম শিট ম্যানেজমেন্ট। দেখি এখানে কি কি আছে। টাইম শিট ম্যানেজমেন্টটা যদি আমি একটু দেখি, একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ক কোন সপ্তাহ, মানে ওয়ার্ক ডেটা, মানে ফার্স্ট ডে অফ দ্য উইক। আমাদের প্রথম দিন হচ্ছে কি বার, সানডে, স্যাটারডে। আর তাদের ওখানে সানডে। আমি এটা চেঞ্জ করে দিয়ে, ও তাদের এখানে সানডে দেওয়া আছে। ঠিক আছে। তাদের উইক শুরু হয় কিন্তু, ওয়ার্ক উইক শুরু হয় কিন্তু মানডে থেকে। আমি মানডে সেট করে দেবো। এখানে টাইম জোনটা দিচ্ছি, যেহেতু আমি ইউএসএ কাজ করছি, ইউএসএ সিলেক্ট হয়ে গেছে। এগুলো অটোমেটিক বাই ডিফল্ট ক্লিক করা আছে। এবং এই বিষয়গুলো আমার চেঞ্জ করার দরকার নেই, বাই ডিফল্টই আছে। আমি যেটা করতে পারি যেটা হচ্ছে, আমি এই যে এখানে সানডে জায়গায় মানডে করতে পারি। আমার মানডে আমার ওয়ার্ক উইক শুরু হয়। আমি মানডে তে ওয়ার্ক উইক শুরু করে দিলাম। আর মানডে করে দিলাম। এখন এই দেখেন এখানে একটা বিষয় আছে যে ওখানে একটা ইন্টারন্যাশনাল রুলস কাজ করার জন্য যে ক ঘন্টা, ৮ ঘন্টা। এই যে ৮ ঘন্টা এখানে শো করছে। কেউ যদি চায় তাকে বাড়তি কাজ করাবে, সেক্ষেত্রে এখানে ৮ এর জায়গায় বাড়তি সময়টা দিতে পারে। এই জন্য তাকে ৮ ঘন্টার উপরে গেলে তাকে এক্সট্রা পে করতে হবে। এরপর টাইম শিট রাউন্ডিং, এগুলো বাই ডিফল্ট যেটা আছে, যে ১ মিনিট নিয়ারেস্ট রাউন্ড ক্লক ইন টাইমস, রাউন্ড ক্লক আউট টাইমস, ১ মিনিট নিয়ারেস্ট টেম্পোরারি। এটা চাইলে আপনি বাড়াতে পারেন, ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট, ৫ মিনিট। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে। আমি সেভ দিয়ে বেরিয়ে যাবো। আমাকে বলছে টাইম টাইম শিট ফিল্ডস, কনফিগার হোয়াট ইউর টিম ট্র্যাকস অন ইউর টাইম শিট। আমি এডিট বাটনে ক্লিক করে দেই। দেখেন আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের কি কি আপনি দেখবেন। দেখেন টাইমশিট, ডিসপ্লে ফিল্ড অন টাইমশিট, কাস্টমার্স এন্ড সাব কাস্টমার্স। এটা অবশ্যই অ্যাক্টিভ থাকবে, বিলেবল থাকবে। বিলেবল আমরা দেখছিলাম, বিলেবল থাকবে। রেট পার আওয়ার আপনি দিতে পারেন, কত রেট দেওয়া যায়। তারপর হচ্ছে ক্লাস করতে পারেন। ক্লাস এবং লোকেশন আমরা ট্র্যাক আপাতত বন্ধ রেখেছিলাম, ওই জন্য অফ করা আছে। অলসো টিম মেম্বার্স টু এডিট এক্সিট নোটস, এক্সিট নোট দেওয়ার জন্য এটাকে অপশন দিয়েছে।
আমরা এখন এটাতে কিছুই করব না। আমরা কোনো এডিট করব না। কাস্টম ফিল্ড এটাও নিয়ে আসছে, ক্রিয়েট কাস্টম ফিল্ডস ফর টাইম ট্র্যাকিং। কাস্টম ফিল্ড, সরি, create custom time tracking tools to fit the needs of you and your team. আচ্ছা, global required skills, the custom tools your team needs to track them. আচ্ছা, টাইম ট্র্যাক করার জন্য আপনাকে আপাতত আমার এখানে কোনো কাস্টম ফিল্ডস দেওয়া করা নেই, যার কারণে এখানে আসছে না। আপনি এখানে কাস্টম ফিল্ডস দিয়ে এই কাস্টমারের জন্য আপনি কাস্টম ফিল্ডস তৈরি করতে পারেন। টাইম দিবেন, কার জন্য কত টাইম আপনি ফিক্সড করলেন ওটা আপনি দিতে পারবেন। কার কোন কোন আপনার এমপ্লয়ির জন্য আপনি কত টাইম দিবেন, ডাটাটা কি টেক্সট এন্ড নাম্বার ড্রপ ডাউন লিস্ট করে দিতে পারবেন। So, এটা আমরা একটু দেখলাম, এটা আমরা সেভ এ কাস্টম ফিল্ড বিফোর লিগে, সরি, ইয়েস, আমি আপাতত কোনো কাস্টম ফিল্ড এখানে ক্রিয়েট করবো না। ব্রেকস, আপনি ব্রেক রুলটা আপনার টিমের জন্য কতক্ষণ ব্রেক দেবেন এটাও নিয়ে আসছে, এগুলো আগে ছিল না। প্রতিনিয়তই QuickBooks আপডেট হচ্ছে এবং প্রতিনিয়তই নতুন নতুন ফিল্ড ক্রিয়েট হচ্ছে। আপনি ব্রেকের জন্য কত টাইম দেবেন, তাকে কত টাইম দিবেন, সবকিছু এখানে দেখা যাচ্ছে। দেখেন, ব্রেক নেই, এটা কি টি ব্রেক না লাঞ্চ ব্রেক, আপনি ব্রেক নেম দিতে পারেন। ডিউরেশন কতক্ষণ, টি ব্রেকের জন্য 10 মিনিট, লাঞ্চ ব্রেকের জন্য 15 বা 30 মিনিটস, লাঞ্চ ব্রেকের জন্য 30 to 20 মিনিটস, তারপরে হচ্ছে প্রেয়ার টাইমের জন্য আপনার 20 মিনিটস। এভাবে করে প্রত্যেকটা বিষয় আপনি অ্যাসাইন করতে পারবেন। স্ট্যাটাস কি আছে ওটা জানতে পারবেন। এটা আপনি কি অ্যাকশন নিচ্ছেন তা জানতে পারবেন। এগুলো আমাদের যখন প্রয়োজন হবে আমরা করে নেব। তারপরে এখানে যা আছে, এরপরে নোটিফিকেশনস এ চলে যাব। নোটিফিকেশন টাইম ট্র্যাকিং, এই বাটনে ক্লিক করব। টাইম ট্র্যাকিং আপনার কয় ঘন্টা কাজ করবে, 7 ক্লক ইন রিমাইন্ডার, 8টা থেকে এটাকে আপনি ইমেলে জানিয়ে দেবেন। আচ্ছা, আপনার টিম কে রিমাইন্ড করে দেওয়ার জন্য, এবং আপনি 9টা থেকে 8 ঘন্টা যদি হয় 5টা অবধি আপনার ওয়ার্ক আছে, তাহলে আপনি 8টায় 1 ঘন্টা আগে তাকে রিমাইন্ড করে দিলেন। আবার যখন আপনার সময় শেষ হবে ওইটা আপনি নির্দিষ্ট সময়ে রিমাইন্ড করে দিতে পারছেন। আপনি কোন বার কোনো কাজ, আপনার টিমে আছে ধরেন 5 জন আছে, 2জনকে আপনি সপ্তাহে 3 দিন কাজ করাচ্ছেন, আর বাকি 3জনকে আপনি 2 দিন কাজ করাচ্ছেন, তো ওই বিষয়গুলো আপনি এখানে করতে পারবেন। দেখেন, অ্যাডমিনস অনলি, ম্যানেজার্স অনলি, ম্যানেজার হয়তো 5 দিনের কাজ করবে, ম্যানেজার 5 দিনের কাজ করবে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি আপাতত এখানে কিছুই করবো না। তারপরে চলে যাব অ্যাডভান্স অপশন। আবার বলছি, যেই ফিল্ডে আপনারা কাজ করবেন সেই ফিল্ডে কাজ করার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি পুরো ফিল্ডটা একসাথে না আসে, পুরো স্ক্রিন একসাথে না আসে, তাহলে 2 ভাগ 3 ভাগে স্ক্রিনশট নিতেন এবং প্রত্যেকটা 1 2 3 করে নামকরণ করবেন। ধরেন কোম্পানি, আপনি ফিল্ডটা করেছেন, তা কোম্পানি সেটিংস 1, কোম্পানি সেটিংস 2, কোম্পানি সেটিংস 3, তাহলে আমি বুঝাবো পরপর কোনটা কোনটা আছে। এরপর আমরা অ্যাডভান্স অপশনে চলে গেলাম। অ্যাকাউন্টিং মেথড, আমরা তো যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম আমরা কোন মেথডে কাজ করব, অ্যাকুয়াল মেথডে কাজ করব। কারণ কি, অ্যাকুয়াল মেথডে কাজ করতে গেলে আমি বাকি নগদ সবকিছু আমি এন্ট্রি দিতে পারবো। এরপরে তো আমার এখানে কোনো এডিট করার কোনো প্রয়োজন হবে না। তাদের সাথে কাজ করবো, কাস্টমারের সাথে কাজ করবো। কমিউনিকেশন উইথ ইনটুইট মার্কেট স্পেশালিস্ট, সেগুলো আমার দেওয়ার দরকার নেই, এটা এডিট করার কোনো অপশন নেই। এরপর চলে যাবো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ দেখা যাচ্ছে ফার্স্ট মান্থ অফ দ্য ফিস্ক্যাল ইয়ার, প্রথম মাসটি আমাদের এখানে যেমন জুলাই, ওদের এখানে জানুয়ারি। ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, ওদের ফিস্ক্যাল ইয়ারের মতো জানুয়ারি হচ্ছে তাদের ফার্স্ট মান্থ। অ্যাকাউন্টিং মেথড অ্যাকুয়াল, ক্লোজ দ্য বুকস, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বিষয়টা একটু আমরা দেখি। এটা একটু অন করে বিষয়টা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবেন।
আমরা এই ৩ টা তো পড়েছি, এই ৩ টা চলে গেল। এরপরে ক্লোজ দ্য বুকস। আপনার বুকস একটা অ্যাকাউন্টিং কোম্পানির জন্য করছেন, এটা একটা বুকস তৈরি হচ্ছে আপনার। এই বুকসটা যদি আপনি এই ফিল্ডটা যদি অন করে দেন, তাহলে অটোমেটিক্যালি এই বুকটা ক্লোজ করার জন্য আপনাকে ধরুন আপনি একটা টাইম ফিক্স করে দিলেন যে আপনার কাজ শেষ হওয়ার পরে ২ মাস পরে এটা ক্লোজ করে দেন। ২ মাস পরে আপনাকে তো ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। আপনাকে দেবে না। এই যে আপনার এডিট করতে হবে না তো, QuickBooks এর এডিট করতে হবে না আপনার অ্যাকাউন্ট দিয়ে। কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিবে। ওখানে আপনার বুকসটা আপনি কখন ক্লোজ করবেন একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলে ওই সময় করে বুকসটা ক্লোজ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে এটা যখন আপনি টাইম দিবেন তখন আপনাকে এই ২ টা বিষয়ে এখানে আরেকটা আছে এটা একটু অন করি। যদি দেখেন এখানে ২ টা আমাকে আ ২ টার একটা সিলেক্ট করতে বলেছে। ২ টা অপশন দিয়েছে। একটা হচ্ছে allow changes after viewing a warning। তার মানে হচ্ছে আপনি allow চেঞ্জ করতে পারবেন তার ভিউইং এ ওয়ার্নিং, আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি এটা চেঞ্জ করতে চাইছেন। ওই ক্লোজ বুকটা আবার ওপেন করতে চাইছেন। তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে। অথবা আরেকটা অপশন হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং অ্যান্ড এন্টারিং পাসওয়ার্ড। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে যে এটা সিলেক্ট করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। আপনি যদি কোনো কারণে এখানে একটা কোয়েশ্চেন আছে, যদি কোনো কারণে আম করেন যে পাসওয়ার্ড দিয়ে দেন এবং পাসওয়ার্ডটা যদি কোনো কারণে ভুলে যান, ওই বুকসটা আপনি আর কখনোই ওপেন করতে পারবেন না। তো কাজেই এই ফিল্ডটা আমি অফ করেই রাখবো। আমার ক্লোজ দ্য বুকস ফিল্ডটা অন করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি সেভ করে দেব। তারপরে চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টস এ। চার্ট অফ অ্যাকাউন্টস আমরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখি। এনাবেল অ্যাকাউন্ট নাম্বারস। এনাবেল অ্যাকাউন্ট নাম্বারস কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? চার্ট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা আমার একটা বুকস এর মধ্যে বা আমার একটা কোম্পানির অ্যাকাউন্টের মধ্যে যা যা এক্সপেন্স বা যা যা আমি পারচেজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে অ্যাকাউন্টে চলে যাবে। প্রত্যেকটা প্রোডাক্ট বলতে কেমন? প্রোডাক্ট ক্যাটাগরি যাবে। ধরেন আমি অফিস স্টেশনারি বলছি। অফিস স্টেশনারি একটা আম চার্ট অফ অ্যাকাউন্ট হবে। ওই অফিস স্টেশনারি রিলেটেড যা যা কিছু আছে সব ওই অ্যাকাউন্টে চলে যাবে। এইরকম করে চার্ট অফ অ্যাকাউন্ট অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট করা যায়। তো হাজার হাজার চার্ট অফ অ্যাকাউন্ট থাকে। এই যে অ্যাকাউন্ট নাম্বার যদি আমি এনাবেল না করি তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো নাম্বারিং করা যাবে না। নাম্বারিং করা যদি না যায় তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে কি? আমরা আমাদের কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট আছে বা আমরা কোনটা কি কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট আমি তা বুঝতে পারবো না। এই নাম্বারিং করার জন্য একটা রুলস আছে। আমি রুলসটা এখনই দেখাবো। এখনই অন করব। তার আগে বলি এখানে একটা ফিল্ড আছে শো অ্যাকাউন্ট নাম্বার। আপনি এটা অন করে যদি এই ফিল্ডটা সিলেক্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি পড়লেও অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলেও ওই ফিল্ডটা শো হবে না। কাজে আমি এখানে অন করে দেবো। এখন একটু দেখি আমার অ্যাকাউন্ট নাম্বার কি আছে। কোথায় এসেছে? এই যে দেখেন আমরা এখানে একটু বড় করার চেষ্টা করি। হুম। দেখুন, আমি আমার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো করার সময় চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অবশ্যই কি হবে, কোন ক্যাটাগরির হবে, অ্যাসেট লায়াবিলিটি হবে, ইকুইটি হবে, তারপর হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার হবে, কস্ট অফ গুডস সোল্ড হবে। এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সহজে চেনার জন্য আমার যে নাম্বারিং গুলো করবো সেই নাম্বার গুলোর প্রথম সংখ্যাটা প্রথম ডিজিটটা কি দিয়ে শুরু হবে। গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসারে অ্যাসেট যদি হয় কোন অ্যাসেট শুরু হয় হচ্ছে ওয়ান দিয়ে, এবং কোন লাইবিলিটি যদি থাকে লাইবিলিটি অ্যাকাউন্ট গুলো শুরু হয় টু দিয়ে, ইকুইটি অ্যাকাউন্ট গুলো শুরু হয় তিন দিয়ে, ইনকাম অ্যাকাউন্ট শুরু হয় চার দিয়ে, কস্ট অফ গুডস শুরু হয় পাঁচ দিয়ে এবং এক্সপেন্স শুরু হয় ছয় সাত আট নয়। যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এক্সপেন্সটাই বেশি হয় এবং এক্সপেন্সের
হেডটা বেশি হয়, অনেকগুলো হেড এক্সপেন্স হয়, অপারেটিং কস্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে, অনেকগুলো কস্ট থাকে, সেই জন্য এক্সপেন্স হয় বলে আমার এখানে সংখ্যাগুলো একটু বেশি দেওয়া গেছে, 6 থেকে 9 পর্যন্ত। তো সাধারণত কুইকবুক স্ট্যান্ডার্ড নাম্বার ডিজিট সংখ্যা হলো 7টা। 7 ডিজিট সাধারণত QuickBooks অ্যালাউ করে। কিন্তু আমরা 4 ডিজিট দিয়ে করবো, কারণ হয়তোবা আমাদের এখন এই পর্যায়ে শুরুতে আমরা প্র্যাকটিস করার সময় আমার হাজার হাজার ডাটা থাকবে, চার্টে কম থাকবে না। সেজন্য আমরা প্র্যাকটিস করার জন্য 4 সংখ্যা দিয়ে করবো। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম সংখ্যা আমার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম, এক্সপেন্স শো করবে, ইন্ডিকেট করে রাখবে। তো চলে আসে এরপর ডিসকাউন্ট অ্যাকাউন্ট। যদি আমি ডিসকাউন্ট দিয়ে থাকি তাহলে শো করবে এখানে, এটা যদি অন করে রাখি তাহলে শো থাকবে। টিপস এন্টার টেক্সট, আমি টিপসটা কোন হেডে যাবে, টিপসটা যদি নতুন অ্যাকাউন্ট করতে চাই, কোন যদি চার্টার্ড অ্যাকাউন্ট টিপসের জন্য অন্য কোনো হেড আমাদের প্রয়োজন হয়, তাহলে আমি টিপসের জন্য আলাদা একটা চার্টার্ড অ্যাকাউন্ট করতে পারবো। আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে ক্যাটাগরিজে চলে যাব। এই যে ক্যাটাগরিজ, এখানে একটু যাই। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশন। আমি যদি দুইটাই অন করে দেই, দেখা যাচ্ছে আমরা ক্লাস অনুসারে, এখন কোন ধরনের প্রোডাক্ট আমি পারচেজ করছি, কোন ধরনের আম, কার কাছ থেকে পারচেজ করছি, ধরেন আমার এক ক্যাটাগরি, আমি কাস্টমার, আমার কাছে বিভিন্ন কাস্টমারের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনবো। এখন ধরেন আমার কাছে এই ক্যাটাগরির কাস্টমার থাকবে, বি ক্যাটাগরির কাস্টমার থাকবে, সি ক্যাটাগরির কাস্টমার থাকবে। কাস্টমারকে ক্লাসে ফেলে দেওয়ার জন্য যদি চাই, কাস্টমারকে ক্যাটাগরি ওয়াইজ যদি আমি ইন্ডিকেট করতে চাই বা আমি চিনতে চাই, তাহলে আমি এই যে ট্র্যাক ক্লাসটা অন করে দেবো। দেখেন এখানে বলছে ওয়ান মি হোয়েন এ ট্রানজাকশন ইজ নট অ্যাসাইন এ ক্লাস। ঠিক আছে, তো আমাকে ওয়ান করতে বলেছে, যদি আমি টিক মার্ক দেই, দিলে আমাকে ওয়ান করবে। ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, প্রত্যেকটা ট্রানজেকশন, ওয়ান টু এন্টায়ার, মানে আপনাকে আলাদা আলাদা ট্রানজেকশনের জন্য ইয়ে করবে, আপনাকে ইনফর্ম করবে, রিমাইন্ডার দেবে, অথবা একদম পুরোটার জন্য, পুরো ট্রানজেকশনের জন্য দেবে। আমাদের যেটা আছে ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, আমি ক্লিক করে দেবো, সিলেক্ট করে দেবো। ঠিক একইভাবে লোকেশন, ধরেন আপনি কোন জায়গা থেকে, ধরেন আমাদের তো অনেকগুলো স্টেট, অনেকগুলো স্টেটের মধ্যে অনেক জায়গা থেকেই হয়। বিভিন্ন স্টেটে আবার সেলস ট্যাক্স এর একটা বিষয় আছে, এই জন্য দেখা যায় ওরা বিভিন্ন, যেখানে জিরো জিরো ট্যাক্স সেলস ট্যাক্স আছে, ওখান থেকে তারা পারচেস করে। এবং কোন কাস্টমার ক্যাটাগরির ধরনের কিছু কাস্টমার থাকতে পারে, যে কোনো নিউইয়র্ক থেকে বা হ্যামশায়ার থেকে। এই যে লোকেশনটাকে করে দেওয়ার জন্য, আপনি ট্র্যাক করার জন্য এই অপশনটা আপনাকে, এই ফিল্ডটা অন করে রাখতে হবে। এবং লোকেশন লেভেলটা হবে লোকেশন ওয়াইজ, ডিভিশন ওয়াইজ না, লোকেশন ওয়াইজ, দেন আপনি সেভ করে দেবেন। তারপরে আছে অটোমেশন, এখানে যেটা ডিফল্টে আছে অটোমেশন, এটা ডিফল্টেই থাকবে। আমি এটাকে কোনো চেঞ্জ করবো না। প্রজেক্ট অন করা থাকবে। এবং কারেন্সি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারেন্সি। যেহেতু ইউএস এ কাজ করছি, এখানে কি থাকবে, আমার কারেন্সি, হোম কারেন্সি থাকবে ইউএস ডলার। মাল্টি কারেন্সি হচ্ছে, আমাদের দেখা যায় ইউএস এবং কানাডা সাধারণত একসাথে, আমরা এখানে দেখলাম এক পর্যায়ে একটা ফিল্ড ক্রিয়েট করার সময় বা একটা ফিল্ড এডিট করার সময় দেখলাম ইউএস এবং কানাডার জন্য হয়। এখন কানাডিয়ান ডলার, এদের ওখানে দেখা যায় কানাডিয়ান ডলারে অনেকে অনেক কিছু পারচেস করে থাকে, সেল করে থাকে। তো কানাডিয়ান ডলারটাকে তো আমার বুঝতে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দিতে গেলে কনভার্সন করে আমাকে এন্ট্রি দিতে হয়। সেই জন্য আমাকে মাল্টি কারেন্সিটা সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এখানে একটা কশন আছে, কশন গুলো আমরা একটু দেখি। মাল্টি কারেন্সির কশন গুলো একটু দেখি মনোযোগ দিয়ে। মাল্টি কারেন্সি যদি অন করে দেই, ইউ ক্যান নট টার্ন ইট অফ, এইটা আর টার্ন আউট, অফ করা যাবে না। তারপর দ্বিতীয়ত, ইউ ক্যান নট চেঞ্জ ইউর হোম কারেন্সিও চেঞ্জ করা যাবে না। Extra fields, columns and more are added to QuickBooks. QuickBooks এ extra fields add হয়ে যাবে, যেহেতু মাল্টি-কারেন্সি কনভার্সনের একটা বিষয় আছে। Some features may no longer be available. কিছু ফিচার আপনার এখান থেকে চলে যাবে এই মাল্টি-কারেন্সি অন করে দিলে। আপনাকে এটা অন করতে হলে অবশ্যই এই তিনটা মার্ক করে দিয়ে, আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান
কান্ট আর্ন দি মাল্টি কারেন্সি, এটা আপনাকে ডিক্লারেশন দিয়ে মাল্টি কারেন্সিটা অন করতে হবে। তো কাজে আমরা এটা অন করবো না, এটা অফ করেই রাখবো। তারপরে সেভ দেবো। সেভ দেওয়ার পর বিজনেস নেটওয়ার্ক, আমার বিজনেস নেটওয়ার্কে কোনো কিছু করার দরকার নেই। তারপরে চলে যাবে আদার প্রেফারেন্স। আদার প্রেফারেন্সে কি কি আছে? আদার প্রেফারেন্সে আছে তাদের ডেট ফরম্যাট। ইউএসএতে ডেট ফরম্যাট থাকে মাস আগে, 2 মাসে এবং বছর শেষে। কারেন্সি ফরম্যাট ডলার, কাস্টমার লেভেল, কাস্টমার্স ওয়ান মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। অবশ্যই ডুপ্লিকেট চেক নাম্বার যদি হয় আমাকে ওয়ান করার জন্য এটা অন করা হবে, বাই ডিফল্টই অন করা আছে। when warn me if I enter a bill number that's already been used for the vendor, আমি এইটাও অন করে দেব। ভেন্ডরের জন্য একই বিল যাতে দুইবার ক্রিয়েট না হয়, সেই জন্য আমি এটাও এই পিনটাও অন করে দেব। তারপর কি বলছে, ওয়ান মে ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজ, এটাও আমি অন করে দেবো যাতে জার্নাল ডুপ্লিকেট না হয়, আমার ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যেতে পারে। সাইন মি আউট ইফ ইনএক্টিভ ফর, আমি এই বুকসে কাজ করছি, কাজ করতে করতে অনেক সময় দেখা যায় আমি রাতে শুয়ে পড়লাম, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমাদের ডেস্কটপে, যেমন আমাদের ল্যাপটপ ডেস্কটপ কাজ করার পরে অনেকক্ষণ কাজ না করে অটোমেটিক লক হয়ে যায়, ঠিক একইভাবে এই কুইক বুকসটাও লগ আউট হয়ে যেতে পারে। আপনি কতক্ষণ, সর্বোচ্চ কতক্ষণ এটা আনলক অবস্থায় রাখতে পারবেন, যখন এটা ইনএক্টিভ থাকবে ওটা আপনি চেক করে দিতে পারবেন। আমি 3 ঘন্টা সিলেক্ট করে দিলাম। এরপর আছে ওয়ান মি ইফ আই এন্টার এ কোয়ান্টিটি range outside my usual range, এটা অন করা থাকবে। এটা আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এখানে ব্যাকআপের অপশন আছে, আমি এটাতে কোনো কিছু করবো না। পার্সোনাল ক্লাউড ব্যাকআপ, এটা আমি কোনো কিছু করবো না। এই হলো আমার প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট সেটিংস এর প্রত্যেকটা সেক্টরে কি কি কাজ করতে হবে, কিভাবে কি সেটিংস করতে হবে তা। এই সবগুলো হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে স্ক্রিনশট নেবো। নেওয়ার পরে যখন কাজ শেষ হয়ে যাবে আমি এইখানে যে ডান অপশনটা আছে, এটা শুরু থেকেই থাকবে, আমি এই ডান অপশনটা ক্লিক করে দেবো। এই ডানটা ক্লিক করা না দিলে কিন্তু আমি যা করেছি তা কোনোটাই চেঞ্জ হবে না। ডান করে দেওয়ার পরে আমাকে হোম পেজে বা ড্যাশবোর্ডে নিয়ে যাবে।